যদি এরকম বিগিনার্সদের মতো অ্যাকুরিয়ামকে এরকম প্রো লুক দিতে চান তাহলে বুঝতে হবে এগুলো কিভাবে তৈরি হয়। যেমন দেখুন, এটা একটা বেয়ার বটম অ্যাকুরিয়াম, কিন্তু তবুও দেখতে ভালো লাগছে। এখানে যদি এলোমেলোভাবে কয়েকটা গোল্ডফিশ, কয়েকটা গাপ্পি, সাথে কয়েকটা শার্ক ফিশ রাখেন তাহলে কোনোভাবেই ভালো লাগবে না। মানে সব মাছ সব অ্যাকুরিয়ামে মানায় না। আবার এরকম শুধু হার্ড স্কেপ করা একটা অ্যাকুরিয়ামও এর চেয়ে অনেক বেশি ভালো লাগে। অ্যাকুরিয়াম আরও বিভিন্ন ধরনের আছে। এরকম হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আছে, রিফ ট্যাঙ্ক আছে, ওই মারিন ফিশ রাখা হয় যে অ্যাকুরিয়ামে। আজকে মোটামুটি সব ধরনের অ্যাকুরিয়াম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আর তার মধ্যে আপনার কেমন অ্যাকুরিয়াম করা উচিত এটাও বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। শুরুতেই যদি একটা বেয়ার বটম অ্যাকুরিয়ামের কথা বলি, তাহলে এই অ্যাকুরিয়ামগুলো মেইনটেইন করা খুব সহজ। আপনি কোনো ঝামেলা নিতে চান না, আপনার কাছে সময় খুব কম, আপনি অ্যাকুরিয়ামের পেছনে এত সময় দিতে পারবেন না। আবার আপনার বড় সাইজের মাছ পছন্দ, হতে পারে মনস্টার ফিশ। আবার মজার ব্যাপার হলো এইসব অ্যাকুরিয়ামে ফিল্টার অনেক ভালোভাবে কাজ করতে পারে, ক্লিনিংটাও সহজ। এই যে আপনি ডেকোরেশন হিসাবে বিভিন্ন জিনিস ব্যবহার করেন, বড় বড় পাথর ব্যবহার করেন, এইসবের চাপায় চাপায় কিন্তু ময়লা ঢুকে থাকে। ফিল্টারও এইসব চাপা থেকে ময়লা বের করে নিয়ে আসতে পারে না। মানে আপনাকেই কিছুদিন পর পর সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করতেই হবে। এরকম একটা বেয়ার বটম অ্যাকুরিয়ামের ভেতরে যদি আপনি দামি দামি মাছ রাখেন, অবশ্যই আপনার অ্যাকুরিয়ামটা তার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হবে। ডেকোরেশনের পিছনে আপনি টাকা খরচ করে অ্যাকুরিয়ামকে যতটা সুন্দর করার চেষ্টা করছেন, সেই টাকাটা যদি আপনি দামি মাছ কেনার পেছনে খরচ করেন, যেমন 10-20 হাজার টাকার মাছ আছে, 30-40 হাজার টাকার মাছ আছে, বা তার চেয়ে অনেক দামি দামি মাছ আছে, সেগুলো রাখেন, এমনিতেই অ্যাকুরিয়াম ভালো লাগবে। এই বেয়ার বটম অ্যাকুরিয়ামকে আপনি চাইলেই একটা মনস্টার ফিশ ট্যাঙ্ক করতে পারেন, বড় বড় সিকলেট ট্যাঙ্ক করতে পারেন। গোল্ড ফিশের জন্য খুব সুন্দর একটা চয়েস। কিছু কিছু মাছের কিন্তু ডেকোরেশন থাকলে আরও সমস্যা হয়। যেমন মনস্টার ফিশের কথাই যদি ধরেন, ওরা হঠাৎ করে একদিকে দৌড় দেয়, প্রচণ্ড ফাস্ট। তখন আশেপাশে কিছু থাকলে ওদের শরীরের সাথে লেগে কেটে যায় বা আহত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো তাদের জন্য বেয়ার বটম অ্যাকুরিয়ামটা সবচেয়ে ভালো। তারপর ধরুন আপনি এমন কিছু মাছ রাখতে চান যেগুলো ডেকোরেশন পছন্দ করে। কোন মাছগুলো ডেকোরেশন পছন্দ করে? ওই যে কিছু ছোট বা মাঝারি ধরনের মাছ আছে না, যারা নদীতে বিভিন্ন ডালপালা বা পাথরের নিচ দিয়ে থাকতে পছন্দ করে, ঘোরাঘুরি করতে পছন্দ করে, বা আফ্রিকান সিকলেটের মতো এলাকা তৈরি করতে পছন্দ করে। এসব মাছকে একটু ডেকোরেশনের মাঝে রাখলে তারা বেশি আনন্দে থাকে। কিন্তু আপনার এরকম একটা স্কেপ করার মতো অভিজ্ঞতা নেই, তখন আপনি চাইলে অনলি হার্ড স্কেপ অ্যাকুরিয়াম করতে পারেন। না আপনার ফার্টিলাইজার ব্যবহার করতে হচ্ছে, না গাছের জন্য লাইটের চিন্তা করতে হচ্ছে, মাটি দিতে হবে না, একদম সহজ, কিন্তু মাছের জন্য মজার, আপনার জন্যও মজার। আবার একদম বেয়ার বটম অ্যাকুরিয়ামের চেয়ে একটু প্রো লুকও চলে আসলো। সামনে কিন্তু একইভাবে আমি হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম, এমনকি মারিন ট্যাঙ্ক, আরও বিভিন্ন ধরনের ট্যাঙ্ক নিয়ে বলবো। ভিডিও শেষ করতে করতে আপনি এই বিষয়ে একদম প্রো হয়ে যাবেন। অনলি হার্ডস্কেপ অ্যাকুরিয়াম করাও কিন্তু এত সহজ মনে করার কোনো কারণ নেই। মন যেরকম চাইলো সেরকম কাঠ পাথর বসিয়ে দিলেই এত সুন্দর হার্ডস্কেপ হবে না। আপনাকে প্রচুর হার্ডস্কেপ দেখতে হবে, শেখার চেষ্টা করতে হবে। আস্তে আস্তে আপনি বুঝে যাবেন কোন পাথরটার সাথে কোন ডালটা খুব ভালো মানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইসব ট্যাঙ্কে আফ্রিকান সিকলেট রাখতে পারবেন তো বললামই। তাছাড়াও এইসব ট্যাঙ্কে কিন্তু আপনি মারিন ফিশ, মানে ওই লবণাক্ত সামুদ্রিক পানির মাছগুলোও রাখতে পারবেন। আপনি সল্ট ওয়াটার মনস্টার ফিশ ট্রাই করতে পারেন। এখনকার সময়ে কয়জনের কাছে সল্ট ওয়াটার মনস্টার ফিশ আছে বলুন তো? আপনি যদি করেন তাহলে তো আপনার ভাবই আলাদা থাকবে, মানে অন্যরকম একটা ব্যাপার। আবার ব্র্যাকিশ ওয়াটার ফিশ ট্যাঙ্কও করতে পারেন। এইটা আবার কি জিনিস? আমরা সবাই জানি নদীর পানি সমুদ্রে গিয়ে মিলিত হয়। তো এই জায়গাটায় যেখানে নদী এবং সমুদ্রের সংযোগস্থল, সেখানকার পানি একটু লবণাক্ত হয়, কিন্তু সমুদ্রের মতো অতটা লবণাক্ত না, আবার নদীর মতো মিঠা পানিও না। এইসব জায়গায় যে মাছগুলো অনেক সুন্দর, অনেক রেয়ার মাছ এখানে থাকে। সব রেয়ার না, কিন্তু বেশ কিছু রেয়ার মাছ এখানে থাকে, অনেক সুন্দর সুন্দর মাছ এখানে থাকে। আপনি চাইলে এই সব মাছের জন্য একটা ট্যাঙ্ক বানাতে পারেন এইভাবে, মানে হার্ড স্কেপ দিয়ে শুধু। তাদের জন্য এটা অনেক ভালো একটা অ্যাকুরিয়াম হতে পারে। এবার যারা গাছ রাখতে চান কিন্তু প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ঝামেলায় যেতে চান না, প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের কিন্তু অনেক ঝামেলা। নিচে অ্যাকুরিয়াম সয়েল দিতে হয়, ভালো লাইট, আবার CO2, ফার্টিলাইজার, এত ঝামেলা করতে পারবো না, কিন্তু প্ল্যান্টেড অ্যাকুরিয়ামও তৈরি করতে চাই। তখন আপনি রাইজোম প্ল্যান্টস দিয়ে একটা অ্যাকুরিয়াম তৈরি করতে পারেন। রাইজোম প্ল্যান্টসগুলো কি? এগুলো মাটির ভেতরে লাগাতে হয় না, পাথর বা কাঠের উপরে লাগিয়ে দিলেই হয়ে যায়। পানি থেকে সরাসরি পুষ্টি উপাদান গ্রহণ করে এই গাছগুলো বড় হতে থাকে, তাই মাটির দরকার হয় না। আনুভিয়াস, জাভা ফার্ন, এইসব যারা চেনেন তারা তো চেনেনই। খুব সুন্দর গাছ, এগুলোর দাম একটু বেশি, কিন্তু সহজে মরে যায় না। ভালো লাইট দিতে হয় না, CO2 দিতে হয় না, এত ফার্টিলাইজারও লাগে না। মজার ব্যাপার হলো এমন কিছু মাছ আছে যেই মাছগুলো গাছ খেয়ে ফেলে। এই সব মাছকে আপনি এমন একটা ট্যাঙ্ক বানিয়ে উপহার দিতে পারেন। মানে আপনার কাছে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক থাকবে, মাছগুলো গাছের ভেতরে থাকবে, আবার গাছকে খেতেও পারবে না। যেমন ধরুন আপনার অ্যাঞ্জেল ফিশ পছন্দ, অ্যাঞ্জেল ফিশ কিন্তু অনেক প্ল্যান্টস খেয়ে ফেলে।
কিন্তু আপনি যদি এমন একটা রাইজোম বিশিষ্ট গাছ দিয়ে একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তৈরি করেন, তাহলে মোটামুটি সেই প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে সব মাছ রাখা যেতে পারে। এই গাছগুলোর পাতা তুলনামূলকভাবে মোটা হয়, তাই মাছগুলো সহজে খেতে পারে না। এই যে আপনি একটা হার্ডস্কেপ অ্যাকুরিয়াম তৈরি করেছিলেন একটু আগেই, খুব সুন্দর ছিল, সেখানেই আপনি চাইলে এরকম কিছু গাছ অ্যাড করতে পারেন, তাহলেই কাজ শেষ, ঝামেলা ছাড়া প্ল্যান্টেড অ্যাকুরিয়াম। এখন মানুষের সবচেয়ে আকর্ষণের জায়গা হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম নিয়ে আলোচনা করব। এটা হলো অ্যাকুরিয়ামের জগতে সবচেয়ে ডিমান্ডিং সেটআপগুলোর একটা। এখানে শুধু মাছ রাখলেই হয় না, পুরো একটা আন্ডার ওয়াটার গার্ডেন তৈরি করতে হয়। এর জন্য অনেক দক্ষতা দরকার। বিশ্বাস করুন, অনেক এক্সপার্টদেরও এরকম অ্যাকুরিয়াম করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। প্ল্যান্টস মেল্ট হয়ে যায়, গ্রো করা বন্ধ করে দেয়, কালার আসে না, অ্যালগি সমস্যা। আসলে এসব হওয়াটাও স্বাভাবিক, কারণ এই ধরনের প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য অনেক জিনিস একসাথে ব্যালেন্স করতে হয়। তার মানে আপনি যে লাইট দিচ্ছেন, লাইট একটু কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। ফার্টিলাইজার কম বেশি হলে সমস্যা। আপনি যেভাবে লাইট দিচ্ছেন সেইভাবে CO2 ম্যানেজ করতে হবে। আপনি যদি বলেন এরকম একটা হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আমি করব, কিন্তু CO2 দিব না, ফার্টিলাইজার দিব না, তাহলে আমি বলবো আপনার হবে না। আপনি কিছুদিন চেষ্টা করতে পারেন, কিন্তু কিছুদিন পর ট্যাঙ্কটা নষ্টই হয়ে যাবে। আবার এমন প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে তাপমাত্রাও বিশাল একটা ব্যাপার। আমরা জানি মাছের জন্য একটু গরম পানি ভালো, কিন্তু এই ধরনের গাছের জন্য আবার ঠান্ডা পানি ভালো। তাই গরমের দিনে পানি ঠান্ডা করতে গিয়ে আপনার ঝামেলায় পড়তে হবে। শীতের দিনে আমাদের দেশে এত শীত পড়ে না যে গাছের খুব বেশি সমস্যা হবে, ওই সময় হবে মাছের সমস্যা। আবার গরমের সময় হবে গাছের সমস্যা। সমাধান করতে গিয়ে আপনার চিলার লাগতে পারে। আপনি ঘরোয়া কিছু পদ্ধতিতেও পানি ঠান্ডা করার চেষ্টা করতে পারেন। গরম ঠিকভাবে আসুক, তারপর ইনশাল্লাহ আমি কিভাবে পানি ঘরোয়া উপায়ে ঠান্ডা করা যেতে পারে তা নিয়ে একটি ভিডিও তৈরি করব। কিন্তু এটা অনেক ঝামেলা। এত কিছু মেনটেন করা নতুনদের জন্য প্রায় অসম্ভব। তারা অনেক ভুল করবে, পদে পদে ভুল করার পর পদে পদে জিনিসগুলো নষ্ট হবে, প্রচুর টাকা খরচ হয়ে যাবে, কিন্তু ভালো ফল পাওয়া যাবে না। তাই শুধু শুধু এরকম চেষ্টা করার চেয়ে আমার মনে হয় আগে যেই অ্যাকুরিয়ামের কথা বলেছিলাম, রাইজোম প্ল্যান্টসগুলো দিয়ে চেষ্টা করা যেতে পারে। কিন্তু এটা মানতেই হবে যে এই অ্যাকুরিয়ামগুলো দেখতে আসলেই খুব সুন্দর। আপনি এমন একটা অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে থাকলে সময় কোন দিক দিয়ে পার হবে বুঝতেই পারবেন না। আরও যখন লাইটটা অন করবেন, CO2 দেওয়া শুরু করবেন, তার একটু পরে যে পার্লিং শুরু হবে, সেটা আসলেই দেখতে অসাধারণ। তাই মনে মনে আপনি এমন একটা অ্যাকুরিয়াম করার স্বপ্ন অবশ্যই দেখতে পারেন, কিন্তু শুরুতে একটু সহজ দিয়ে শুরু করুন। আপনি সহজটা যদি দেখেন যে 1-2 বছর রাখতে পারছেন, ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছেন, তাহলে এরকম একটা কঠিন অ্যাকুরিয়াম করার চেষ্টা করতে পারেন। ওই 1-2 বছরে আপনি হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়ামগুলো সম্পর্কে আরও স্টাডি করলেন, বোঝার চেষ্টা করলেন, তাহলে শিখে যাবেন ইনশাআল্লাহ। এখন চলুন পেলুডেরিয়াম নিয়ে একটু আলোচনা করা যাক। এই জিনিসটা খুবই সুন্দর, শুধু সুন্দর না, মানে ভয়ঙ্কর সুন্দর। টেরিরিয়াম সম্পর্কে তো আমরা এখন জানি, মানে মোটামুটি এখন এটা সবাই জানে। টেরিরিয়াম উপরে, টেরিরিয়ামের অংশ, নিচে অ্যাকুরিয়াম। পানির উপরে গাছগুলো বড় হতে থাকবে, পানির নিচে ডালপালা থাকবে, কিছু ছোট ছোট মাছ থাকবে, পানির নিচে কিছু ছোট ছোট গাছ থাকবে, তার উপরে ঝর্ণার মতো অংশ থাকতে পারে। সম্পূর্ণ অংশটা আবার একটা বদ্ধ সিস্টেমের মধ্যে আছে। দেখে মনে হবে জঙ্গলের একটা অংশ কেটে আপনি ঘরে এনে রেখেছেন। দেখতে মারাত্মক, খুবই সুন্দর। এরকম যদি আপনি করতে চান, তাহলে আমি বলবো আগে আপনি একটা টেরিরিয়াম করুন, মানে শুধু গাছ দিয়ে সুন্দরভাবে সেগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এখানে ময়েশ্চার মেনটেন করার ব্যাপার আছে, আরও বিভিন্ন ব্যাপার আছে। মানে আপনার অ্যাকুরিয়ামের এক্সপিরিয়েন্স আছে, টেরিরিয়ামের এক্সপিরিয়েন্স আছে। এই 2 ধরনের এক্সপিরিয়েন্স কাজে লাগবে যখন আপনি এরকম একটা পেলুডেরিয়াম বানাবেন। আপনি যদি সবার থেকে আলাদা কিছু করতে চান, এমন কিছু যেটা মানুষের ঘরে সচরাচর দেখা যায় না, তাহলে আপনি এটা করতে পারেন। তো চলুন এখন আরও একটু অ্যাডভান্স কিছু নিয়ে আলোচনা করা যাক। এটা হলো রিফ ট্যাঙ্ক। এই ধরনের অ্যাকুরিয়াম খুব কম মানুষের কাছে আছে। আপনি যদি করতে পারেন, আপনি হবেন একদমই ইউনিক। কিন্তু এজন্য প্রচুর পড়াশোনা করতে হবে। মানে এই ধরনের অ্যাকুরিয়াম কিভাবে তৈরি করতে হয় তার সম্পর্কে প্রচুর জ্ঞান থাকতে হবে। আপনি সঠিক তথ্য সহজে খুঁজে পাবেন না, কারণ খুব বেশি মানুষ এটা করে না। তাই সঠিক তথ্য খুঁজে কিভাবে করতে হয় সেই জিনিসটা জেনে করাটা অনেক কষ্টের হবে। এতে আপনার লবণাক্ত পানি থাকে, লবণাক্ত পানির মাছ থাকে, আর কিছু লবণাক্ত পানির গাছ থাকে। এই লবণাক্ত পানির গাছগুলোকে মেনটেন করার মধ্যে কিন্তু অনেক কিছু জানার আছে। এটা হলো সল্ট ওয়াটার অ্যাকুরিয়ামের সবচেয়ে অ্যাডভান্স এবং সবচেয়ে এক্সপেন্সিভ ভার্সন। কোরাল রাখা হয়, এগুলোকে যত্ন করতে হয়। ওয়াটার প্যারামিটার একটু এদিক ওদিক হলেই কিন্তু হাজার হাজার টাকার কোরাল নষ্ট হতে পারে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্যালিনিটি, এই সব প্যারামিটার একদম নির্দিষ্ট রেঞ্জেই থাকতে হয়। লাইটিংয়েরও এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। কিন্তু দেখুন, আমরা অ্যাকুরিয়ামে যে সাধারণ নদীর মাছগুলো রাখি, এগুলোতে আপনি এত কালার পাবেন না। কিন্তু মারিন ফিশগুলোতে রয়েছে প্রচুর কালার, মানে রঙিনই রঙিন। যেদিকেই তাকাবেন শুধু বিভিন্ন রং। এই যে কোরালগুলো, এগুলোতেও বিভিন্ন রং। সাধারণত আমরা নদীর যে মাছগুলো রাখি, এগুলোর বডি শেপ সব মোটামুটি একই রকম, কাছাকাছি। কিন্তু মারিন ফিশ ট্যাঙ্কে দেখা যায় অ্যাকুরিয়ামের ভেতরে এক একটা মাছ এক এক রকম দেখতে। শুধু রঙের পার্থক্যই না, এক একটার বডি শেপও এক এক রকম।
আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এইসব রঙিন মাছগুলো বা এরকম মারিন ফিশগুলো আপনি অনলি হার্ডস্কেপ অ্যাকুরিয়ামের ভেতরেও রাখতে পারেন। মানে পাথর দিয়ে আপনি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সল্ট ওয়াটার দিয়ে সেখানে আপনি এমন মারিন ফিশ রাখতে পারেন। কিন্তু মারিন ফিশের আসল লুকটাই আসে আপনি যখন এরকম একটা রিফ ট্যাঙ্কে এই মাছগুলোকে রাখেন। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের অ্যাকুরিয়াম হবির কোন পর্যায়ে আছে। তো ভিডিওটা তৈরি করলাম যাতে আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যাকুরিয়াম তৈরি করতে পারেন। আর পাশাপাশি আমি মাছগুলোর কথাও বলেছি যাতে আপনি যে মাছগুলো পছন্দ করেন সেই মাছগুলোর জন্য পারফেক্ট অ্যাকুরিয়াম কোনটি সেটিও বুঝতে পারেন। তো ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।